নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে নজর রাখবো চারটি খবরের দিকে। 4 শহরের 4 খবর থাকবে আজকের মহানগর টপে। এবং শুরুতেই আমরা বাংলার দিকে নজর রাখবো, কারণ বাংলাতে প্রত্যেকটা দিন একের পর এক নতুন খবর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জল্পনা আরো বাড়ছে দিল্লিতে মমতা এবং অভিষেকের ঘন ঘন যাতায়াতকে ঘিরে। যখন এই খবর, ঠিক তখন উল্টো দিকে তৃণমূলের যে ভাঙন লক্ষ্য করা গেছে, সেই ভাঙনের পর একের পর এক ডিম ছোড়া হচ্ছে। যেখানে তৃণমূল বেরোচ্ছে সেখানেই ডিম ছুড়ছে ক্ষুব্ধ উত্তেজিত জনতা। দেখাবো শিলিগুড়ির সেই খবর। অন্যদিকে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যে একের পর এক কার্যালয় এবং তার আড়াল থেকে বেরোচ্ছে বেশ কিছু বেডরুম। তবে এবার শুধু কার্যালয় নয়, কলেজ। সুরেন্দ্রনাথের পর এবার উত্তরবঙ্গের এক কলেজ জলপাইগুড়ির, সেখানেও দেখাবো একেবারে বিলাসবহুল বেডরুম বেরিয়ে গেল তৃণমূলের। কি চলছিল বাংলায় 15টা বছর ধরে, আসবো সেই খবরে। অন্যদিকে দাঁড়িয়ে সুস্মিতা দেব, এবং তিনি যে একের পর এক তার আমরা দেখছিলাম যে সাংসদ পদ এবং সেখান থেকে অবশেষে পদত্যাগ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎকার, সবকিছুকে ঘিরিয়ে একেবারে চুরমার হয়ে পড়েছে এই মুহূর্তে তৃণমূল। সব খবরের একটা না একটা লিঙ্ক আজকে রয়েছে এবং একে একে সেই লিঙ্কে যাব আমি, খবর তুলে ধরবো মহানগর টপে। তাহলে চলুন শুরুতেই নজর রাখবো বাংলার খবরে। মমতার কি ঘর ওয়াপসি হচ্ছে? প্রশ্ন উঠে আসছে বড় সড়ো। কেন এই প্রশ্ন? তার কারণ হচ্ছে ফের কি কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের ভাঙন যতই বাড়ছে কংগ্রেসের সাথে, তখনই লক্ষ্য করা যাচ্ছে মমতা এবং অভিষেকের যে দূরত্ব, সেই দূরত্ব কমতে শুরু করে দিয়েছে। এবার সূত্রের যে খবর, সেই খবর হচ্ছে দিল্লিতে সোনিয়া এবং রাহুলের সঙ্গে কয়েক প্রস্থ আলোচনার পর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এয়ারপোর্ট থেকে বেরোলেন, তিনি কলকাতাতে ফিরলেন। মমতা এবং অভিষেক ফিরলেন কলকাতাতে, দেখাচ্ছি সেই ছবি। এবং দিল্লির ছবিটাও দেখাবো, বৈঠকের ছবিটাও দেখাবো। সেখানে চলছে একের পর এক বৈঠক এতদিন ধরে। দেখুন, এই হচ্ছে সেই বৈঠকের ছবি, যেখানে কংগ্রেস থেকে শুরু করে সমস্ত 23টা ইন্ডিজোটের দল রয়েছে এবং সেখানে রাহুল গান্ধী উপস্থিত রয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। সূত্রের খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরের বড় কোনো পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরের মাঝারি কোনো পদ দিতে পারেন সোনিয়া গান্ধী। এই মুহূর্তে সেই বৈঠক, এবং বৈঠক থেকে এই খবরটা উঠে আসছে যদিও সূত্র মারফত। এবং অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূলের ভাঙন তো আমরা দেখেইছি। তৃণমূল যখন ভাঙতে বসেছে, তখন দিল্লিতে মমতা এবং অভিষেক তাদের জায়গা কি তাহলে পাকা করতে চলেছে? প্রশ্ন উঠে আসছে এখানেই। ফের কি তাহলে কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং কিছুক্ষণ আগের যে ছবি আমি আবারও দেখাবো, সেই ছবি যেখানে কলকাতা বিমানবন্দর দেখা গেল, বিমানবন্দরের ছবি, কলকাতাতে দেখা মিলল মমতার কি তাহলে ঘর ওয়াপসি? ফের কি কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই হচ্ছে কলকাতা বিমানবন্দরের ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেছেন কিছুক্ষণ আগেই দিল্লিতে থেকে, এবার কলকাতাতে ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাকে ঘিরে যে রহস্য এবং একই সাথে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে বাংলার বুকে, বাংলার রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সিআইডির ইতিমধ্যে আনা একের পর এক তলব অভিষেক ব্যানার্জিকে। তিনি কোথায় রয়েছেন? তিনি কি আদৌ আজকে ফিরবেন? ফিরলে হাজিরা দেবেন কিনা? সমস্ত বিষয় নিয়ে রয়েছে প্রশ্ন। একদিকে যখন দেখাচ্ছিলাম দিল্লিতে একের পর এক বৈঠক এবং সেই বৈঠক সেরে এবার কলকাতাতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি কি জানেন যে এতগুলো বছর ধরে তার দলের আড়ালে কি চলছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? যদি না জেনে থাকেন তাহলে আজকে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের ছবি, চলুন দেখাবো। যেখানে কলেজেও মিলেছে এবার মদের বোতল, মহিলাদের পোশাক, বিভিন্ন রকমের আপত্তিকর সামগ্রী মিলেছে এবার কলেজের ভেতর থেকে। কাঠগোড়ায় তৃণমূলের ছাত্র পরিষদ। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ, সেখানে জলপাইগুড়ি জেলার আনন্দ কলেজেও সুরেন্দ্রনাথ কলেজের ছায়া।
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী কলেজ, দেখুন সমস্ত কিছু জিনিস আজকে আমরা ব্লার করে দেখাচ্ছি, দেখানোর মতন পরিসর নেই, কারণ সবটাই আপত্তিকর জিনিস উদ্ধার হচ্ছে কলেজের বিভিন্ন রকমের ঘর থেকে, রুম থেকে মদের বোতল, আপত্তিকর সামগ্রী, মহিলাদের পোশাক। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে। জয়দীপ রয়েছে শিলিগুড়ি থেকে, তাই আমি জয়দীপের কাছে যাব। শুধু এই খবরটি নয়, আরো বেশ কিছু খবর আজকে তুলে ধরেছে জয়দীপ, একের পর এক আসবো। যেখানেই তৃণমূল সেখানেই ডিমের আজকে দাঁড়িয়ে ছবি উঠে আসছে, একেবারে দুটো যেন পাশাপাশি কোনোভাবে জুড়ে গেছে। তৃণমূল ঘর থেকে বেরোতেই পারছে না, বেরোলেই ডিম ছোড়া হবে। তবে আসবো সেই খবরে। আপাতত জয়দীপ, এই যে ছবিটা, সুরেন্দ্রনাথ কলেজ হোক বা জলপাইগুড়ির এই কলেজ হোক, সব জায়গাতেই দেখা যাচ্ছে যে একটা বিলাসবহুল রুম, কোথাও গিয়ে নানান রকমের আপত্তিকর সামগ্রী, কোথাও গিয়ে মদের বোতল, মানে একটা বিলাসবহুল জীবন ছিল, সকলের বিলাসিতা চলছিল দলের আড়ালে সমস্ত কিছুর ক্ষেত্রে। জয়দীপ, দেখো একদমই তাই। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের যে ছাত্র ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের যে ছবি দেখতে পাওয়া গেল, এবার ঠিক একই ছবি উত্তরবঙ্গের জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুমে। এবং দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন রুম কিন্তু বন্ধ অবস্থায় ছিল। আজ কিন্তু এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা ওই রুমে তালা ভাঙেন এবং তালা ভেঙে তারা ভেতর ঢুকতেই রীতিমতো তাদের চক্ষু চড়ক গাছ। কারণ ভেতরে যে ছবি দেখালাম আমরা, এবং রীতিমতো আমাদেরকে ব্লার করে দেখাতে হলো, কারণ সেই ছবি প্রকাশ্যে দেখানো যাচ্ছিল না, এত বাজে পরিস্থিতি। এবং এই ছবি প্রকাশ্যে আসার পর রীতিমতো প্রশ্ন উঠছে যে আদৌ কলেজ নাকি বার কাম রেস্তোরাঁ, সেই প্রশ্নই কিন্তু এখন তুলছেন স্থানীয়রা। একেবারে ইউনিয়ন রুমের ভিতরে অজস্র কার্টুনে কার্টুনে মদের বোতল, শুধু তাই নয়, মহিলাদের পোশাক, আপত্তিকর জিনিসও পাওয়া গিয়েছে এই ইউনিয়ন রুমে। এবার তাহলে তুমি বুঝতে পেরেছো সুপ্রীতি যে কি পরিস্থিতি চলতো, তাহলে এই ইউনিয়ন রুমগুলিতে কি হতো। এতদিন পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল এই ইউনিয়ন রুম, এবং তাতে এই যে ছবি, এই রাজ্যের সরকারের ক্ষমতার পালা পরিবর্তনে হবার পর যে ছবি, সুরেন্দ্রনাথ কলেজের পর জলপাইগুড়ির এই আনন্দচন্দ্র কলেজ, যেটা ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজের যে ইউনিয়ন রুমের ছবি যে আজকে দেখতে পাওয়া গেল, তাতে কিন্তু এটা স্পষ্ট যে কি চলতো, এই বিলাসিতা চলতো, এই ধরনের ছবি চলতো কলেজগুলোতে। এবং তৃণমূল ছাত্র পরিষদের দাদারা এবং নেতারা এই ধরনের কাজ করে বেড়াতেন ইউনিয়ন রুমগুলিতে। কার্যত আজকে সেটা স্পষ্ট হয়ে গেছে, এবং এবিভিপির তরফে কিন্তু আগামী দিনে এই যে ধরনের যে সংস্কৃতি শিক্ষা ক্ষেত্রে, তার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ জানাবে এবং আন্দোলন নামবে বলে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। একেবারে তাই। অর্থাৎ এই যে কলেজের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে কত কিছু চলছিল, একেবারে মৎসব তৈরি হচ্ছিল কলেজের ভেতরে, এবং পড়াশোনা তো উচ্ছন্নে গেছিল এই 15টা বছরে, স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু তলানিতে। এবং তার গুণ আজকের দিনে দাঁড়িয়ে সামনে আসছে যে কি কারণ ছিল। এই যে একের পর এক আপত্তিকর জিনিস এবং একের পর এক বেলেল্লাপনা, উৎসব, আনন্দ, সবটাই তো ছিল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। যদি তুমি সঙ্গেই থাকো, আমি আরো একটা তোমার খবরের দিকে নজর রাখবো, যেখানে শিলিগুড়িতে এক প্রকার বলা যায় যে রাতভর প্রবল বৃষ্টি, এবং সেই বৃষ্টির পর দেখা গেল যে জলমগ্ন শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। বেশ, কিন্তু সেই জায়গায় এলাকা পরিদর্শনে যান কে না তৃণমূলের কাউন্সিলর দিলীপ বর্মন। তারপরে কি হলো? তারপরেই শুরু হয়ে গেল সেই চেনা ছবিটা। মানুষজন তাকে দেখা মাত্রই রে করে এগিয়ে আসলো, যেন কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। পরিস্থিতি বেগতিক, একেবারে বেগতিক হয়ে গেছে, কারণ তিনি বুঝে গেছেন যে আর রক্ষার জায়গা নেই। তৃণমূলকে দেখা মাত্রই গোবর ছোড়া হবে, ডিম ছোড়া হবে, টমেটো ছোড়া হবে। সেটা আবার শিলিগুড়িতেও পরিলক্ষিত। এবং দেখা গেছে কি যে এই সমস্ত জায়গাকে ঘিরে তিনি আবার পালিয়ে কোথায় বাঁচবেন, একেবারে পালানোর চেষ্টা করলেন। এবং যদিও জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখেই যে তাকে পড়তে হলো তা বলার অপেক্ষা রাখে না। যে ছবিটা দেখাচ্ছে সেটা হলো শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি এবং পার্শ্ববর্তী এলাকা। জল নিকাশের বেহাল দশা, বহু বাড়িতে জল ঢুকে পড়েছে, গৃহবন্দী হয়ে পড়েন বাসিন্দারা। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথি সমস্ত কিছু জলের তলায়। আর বুধবার তা দেখতে গিয়ে নিজেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন কাউন্সিলর দিলীপ বর্মন। দেখুন বক্তব্য। তো সেই জায়গাতে এসে আমি যখন দেখতে আসি জলটা কি করে বের করবো, সেই জন্য আমি অফিসে ফোন করছি। কিন্তু কেউ যদি ডিম ছুঁড়ে মারে, সে যদি ডিম ছুঁড়ে যদি বলে ভাবে যে আমি অনেক বড় হয়ে গেছি, তারা
এখানে বলার কিছু নেই, এখানে আমার কিছু বলার কিছু নেই কারণ তারা যদি ওটাই তাদের শিক্ষা হয়ে থাকে, শিক্ষা এটা আমাদের কালচারের মধ্যে এটা ছিল না কোনোদিন। এটা জানা গেল যে চম্পাশাড়িতেও এই কালচারটা হয়েছে এখন। রাজ্য জুড়ে এর উপরে ডিম থেরাপি করাচ্ছে এবং সেই থেরাপি আজকে আপনার উপরেই প্রয়োগ করা সেটা তাদের ব্যাপার, তাদের বিবেক, তাদের মন, তারা যেটা বিবেকে ভাববে সেটাই বড়। জনতা জানে, জনগণ জানে আমি কেমন, কি ভালো মন্দ খারাপ, এটা নিয়ে আমি তার বেশি কিছু বলতে চাই না। আর এইসব বলে আমি কাউকে ছোট করতেও চাই না। কাউন্সিলরের বক্তব্য শুনলেন, তিনি কি বলছেন যে না এই সমস্ত কোনো কিছু তৃণমূলের কালচার নয়। কিন্তু কাউন্সিলর বাবুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে তাহলে তৃণমূলের কালচারটা কি? সুরেন্দ্রনাথ কলেজ বা সুরুচি সংঘ বা জলপাইগুড়ির এই কলেজের ভেতরের পরিস্থিতি জানে কি বলবে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকে শেষমেশ শিলিগুড়িতে সেই ছবি দেখতে পাওয়া গেল। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু ডিম ছুড়লেন। যেটা দেখো অভিযোগ যে গতকাল রাত থেকে শিলিগুড়ি সহ শিলিগুড়ির সমতল এলাকা এবং পাহাড়ের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হয় এবং সবচেয়ে বড় ব্যাপার যে 46 নম্বর ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা বেহাল, দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা বেহাল। বারবার এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কাউন্সিলর থাকাকালীন এই এলাকায় কোনো নিকাশির কাজ করেননি। এর আগের বছরও গত বছরও ঠিক একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল এবং গত বছরও জল উঠে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায়। কাউন্সিলরকে ফোন করা হলে তিনি উল্টে বলেছিলেন নৌকা পাঠাবো নাকি। এই কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ ছিল। গতকাল ঠিক একইভাবে এই প্রবল বৃষ্টির জেরে 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি সহ আনন্দময় কলোনি, গণেশ মহেশ কলোনি, বিভিন্ন এলাকা, যেখানে চম্পাশাড়ির বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এবং আজ সকালে তিনি সরেজমিনে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে যান এবং সেখানে গিয়েই রীতিমতো তিনি মানুষের বিক্ষোভের মুখে পড়েন এবং এই বিক্ষোভ থেকে রীতিমতো তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং যদিও ডিম ছোড়ার যে পরে তিনি যখন বুঝতে পেরেছেন পরিস্থিতি বেগতিক, তখন কিন্তু হালকা করে কিন্তু সাইড কেটে যান এবং তারা তিনি কিন্তু যেটা বললেন যে এই সংস্কৃতি কিন্তু তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়, কিন্তু মানুষের ক্ষোভের মুখে আজকে তাকে পড়তে হলো এবং এতদিন মানুষ সহ্য করেছে এবং এই কাউন্সিলর বিরুদ্ধে যেটা বলছিলাম বারবার অভিযোগ তিনি এলাকায় কোনো কাজ করেন এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকের মানুষের এই ডিম ছোড়া এবং মানুষের এই বিক্ষোভ। সুপ্রীতি, একেবারে তাই। জয়দীপ, তোমাকে ধন্যবাদ জানাবো। যেখানে মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আজকে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। শিলিগুড়িতে দেখা যায়নি এতদিন, কিন্তু শিলিগুড়িও সেই জায়গাতে একেবারে পূরণ করে দিল মানুষজন যে তৃণমূল যেখানে বেরোবে সেখানেই তাদের জ্বালায় অতিষ্ঠ হয়েছিল 15 বছর ধরে মানুষজন। তাই দেখা মাত্রই ডিম ছোড়ার যে বর্তমানে যে ট্রেন্ড চলছে বাংলার মধ্যে, সেই ছবি আজকে উত্তরবঙ্গ থেকেও উঠে আসলো। কিন্তু এরপরে হচ্ছে তৃণমূলের যে ভাঙন, সেই ভাঙনের খবরেও আসবো। মহানগর টপে এবার নজর রাখবো আমরা শিলচরের খবরে। ঠিক কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে তৃণমূলের ভাঙন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তাহলে কংগ্রেসে যোগদান করছেন, কারণ কংগ্রেসের থেকে বড় একটি পদের অফার মমতার কাছে রয়েছে। অভিষেককে মাঝারি কোনো পদ দিতে পারে সোনিয়া গান্ধী, এমন যখন খবর বা জল্পনা রাজনৈতিক মহলে, ঠিক তখন তৃণমূলের ভাঙন তো লেগেই রয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আরো একটা ধাক্কা হলো, সেটা উত্তর পূর্ব থেকে। বুধবার দল ছেড়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন কে না সুস্মিতা দেব। গত এক সপ্তাহের মধ্যে তিনি দ্বিতীয় সাংসদ যিনি তৃণমূল ছাড়লেন। আর এর আগে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আজ উপরাষ্ট্রপতি এবং তার সাথে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন এবং তারপরে নিজের ইস্তফাপত্র জমা দিয়ে দিলেন সুস্মিতা দেব। তৃণমূলের সাংসদ সৌগত রায় এই ঘটনাকে দলের জন্য বড় ধাক্কা কোট আনকোট বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক মহলে জল্পনা খুব শীঘ্রই নাকি তিনি বিজেপিতে যোগদান করবেন। কেন? কারণ হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন। সুস্মিতা দেব রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে। জানা গেছে দল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেছেন। যদিও সবটাই এখন সূত্রের দাবি। পদত্যাগের আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার মনে হয়েছিল তৃণমূল বা কংগ্রেস কোনো দলের মাধ্যমে অসমের রাজনীতিতে নিজের লক্ষ্য পূরণ করা সম্ভব হচ্ছে না, আর সেই কারণে তিনি নতুন রাজনৈতিক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। কি বললেন তিনি, শোনাবো। গণতান্ত্রিক দেশে আর স্বাধীন দেশে আমাদের দেশটাকে স্বাধীন মনে করি আর গণতান্ত্রিক মনে করি। এটা আমার ব্যক্তিগত ডিসিশন, আমি কোন দলে যাব, কি ধরনের রাজনীতি করব। হ্যাঁ, আমি কাউকে এটার মধ্যে টানতে চাইছি না আর আমি টানবো না। এটা আমার নিজস্ব ডিসিশন। যাদের ভালো লেগেছে, যারা এটাকে স্বাগতম জানিয়েছে, ওদেরকে ধন্যবাদ। যারা এটাকে খারাপ চোখে দেখছেন
ওদেরকে আমি কিছু বলতে চাই না, বাট দিস ইজ মাই পার্সোনাল ডিসিশন এন্ড আই হ্যাভ দ্য রাইট as in a free country, in a democracy, to decide which party I will go to and what kind of politics I will do and whether I will do politics or not. It's my decision. So I don't need anybody's validation and I will not speak against anybody in the Trinamool or any other party. সুস্মিতা দেবের বক্তব্য শুনলেন। তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত এবং তার সম্পূর্ণভাবে চয়েস রয়েছে যে কোন রাজনৈতিক দলে তিনি যাবেন, কি করবেন, সমস্ত কিছু তিনি বললেন, যে কারোর কোনো প্রেশার নেই, এক প্রকার বোঝালেন। বিক্রম রয়েছে এই সঙ্গে। বিক্রম, শিলচরের মানুষ তুমি সব থেকে ভালো বলতে পারবে যে এই যে সুস্মিতা দেব, আমরা জানি যে দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন, শুধু তিনি নয়, তার পিতাও আমরা দেখেছি কংগ্রেসের একেবারে অন্যতম নেতা ছিলেন। সেই সন্তোষ দেবের কন্যা সুস্মিতা দেবের তৃণমূলে থাকার সময় যদি আমি বলতে চাই, কি করেছিলেন, কোনো কি কাজ তুমি দেখেছো? বা এখন যখন বর্তমানে এত জল্পনা উঠে আসছে তার বিজেপিতে যোগদান, এই যখন সূত্র একাধিক দাবি করছে, তখন সেটা কতটা লাভজনক হবে, কি মনে হচ্ছে? তৃণমূলের যে হারে ভাঙন, তারপরে সুস্মিতার এই সিদ্ধান্ত, কি বলবে? দেখো সুপ্রীতি, এটা অনেক বড় একটি ডেভেলপমেন্ট ইন পলিটিক্যাল সিস্টেম এখন আমরা বলতে পারি। কেননা যেভাবে ম্যাসিভ ভিক্টরি নিয়ে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে এসেছে, তারপর থেকে আমরা দেখছি যেমন 20টি লোকসভা এমপি রয়েছেন আর 12টা রাজ্যসভা এমপি ওয়েস্ট বেঙ্গলের। তারা কিন্তু অনেকজনই এখন বুঝতে পারছেন যে তাদের ভিত নড়ে গেছে, তাদের ভরাডুবির সময় শুরু হয়ে গেছে, পার্টির ভিতে নড়ে গেছে। কেননা খোদ তাদের যে পার্টি সুপ্রিমো, উনিই জিততে পারেননি উনার সিট থেকে, সেকেন্ড ইন কমান্ড উনিও জিততে পারেননি। তাই তাদের এখন যে অবস্থা, না ঘরকা না ঘাটকা এইভাবে সিস্টেম, আর মানুষের কাছে ধুর ধুর ছেয়েছি, এই অবস্থায় তারা পড়েছেন। অনেকজন ছেড়েছেন আর অনেকজন ছাড়ার পালা এখনো বাকি রয়েছে। এখন আসি আমরা সুস্মিতা দেবের যে রেজিগনেশন রাজ্যসভার পদ থেকে এবং টিএমসি থেকে। দেখো 2021 থেকে 2026 উনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভার এমপি টিএমসি থেকে। তখন থেকে শিলচরের মানুষের সাথে কোনো যোগাযোগ উনার তেমনটা নেই, না তো উনার কোনো কাজ, না আগেও ছিল, না কংগ্রেসে থাকা টাইমও তেমন কোনো কাজ, ডেভেলপমেন্টের যে সঠিক কাজ যেটা এখন শুরু হয়েছে সেটা কিন্তু লক্ষণীয় নেই মানুষের কাছে। তাই উনাকে 2019-এ হেরে যেতে হয়েছে রাজদীপ রায়ের থেকে লোকসভা নির্বাচনে। তাই আবার যদি আমরা দেখি এখানে 5 বছরের এত বড় গ্যাপ, হঠাৎ করে যখন ইলেকশন আসে, হোক চাহে এটা গ্রাম পঞ্চায়েত ইলেকশন হোক বা এবারের বিধানসভা ইলেকশনে, অনেক জোর খাটিয়েছেন সায়নী ঘোষ, যিনি নিজেও এখন হয়তো কংগ্রেসের দিকে ঝুঁকি নিতে যাচ্ছেন। আর কিছুদিনে 1-2 দিনের মধ্যে উনাকেও এনেছিলেন এখানে যে বিজেপির উপরে হামলা করতে। অনেক বিজেপি বড় বড় লিডার্স, খোদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এগেইনস্টে উনি কথা বলেছেন, অনেক বড় বড় কথা এখানে হয়েছিল। কিন্তু এই জল্পনা কি আগের প্ল্যানিং কি না, সেটা কিন্তু যদিও সবকিছু পলিটিক্যালি সামনে আসে না, কিন্তু মানুষ যেটা মনে করে, কেননা অনেক আগে যখন তিনি কংগ্রেস ছেড়েছিলেন তখন কিন্তু উনার কাছে একটা স্কোপ ছিল বিজেপিতে আসার, ওনার কাছে অফারও ছিল বিজেপিতে আসার, তখন তিনি আসেননি। কেননা ওনার রাজ্যসভার সিট লাগে, বড় স্ট্যাটাস লাগে, তাই উনি টিএমসিতে চলে গেছেন, এমনটা মানুষ বলছেন। এইবারও কিন্তু এখন আবার জল্পনা শুরু হয়েছে। আজ আমরা যখন টিএমসি অফিস, কাছাড়ের টিএমসি অফিস যেটা ঘটা করে খোলা হয়েছিল, যখন সুস্মিতা দেব জয়েন করেছেন টিএমসিতে রাজ্যসভা সাংসদ হিসেবে, তখন পার্ক রোডে একটি ঘর ভাড়া করে ওখানে টিএমসি অফিস খোলা হয়েছিল। কিছু মানুষ ওখানে ছিল, অনেকজন কংগ্রেস থেকে এসে যোগদানও করেছিলেন বরাকবেলির বিভিন্ন জায়গায়, কংগ্রেস থেকে মেনলি। এখন তাদের কি হবে? কেন সবাই তো আর বিজেপিতে যাবে না। খোদ উনার সাথে যে ছায়া হয়ে থাকেন, যিনি সন্তোষ মোহন পিরিয়ড থেকে দেব পরিবারের সাথে জড়িত, উনার রাইট হ্যান্ড বলা হয় রাজেশ দেব, বিথিকা দেবের সাথে কাজ করেছেন, উনি সুস্মিতা দেবের সাথে কাজ করছেন, কংগ্রেস থেকে টিএমসিতে এসছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনাকে করা হয়েছে। এখন আবার উনিও কিন্তু আজ একটু ভারী আওয়াজে বলছিলেন, মন হলেও ভারী, কিন্তু এখন যেমনটা দেখছেন যে ওদের খোদ টিএমসির মেইন হেডকোয়ার্টারই ভেঙে গুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে এই পার্টি হবে? একদমই তাই। সত্তা পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা পলিটিক্যাল লাইনে আছেন। এখন যে জল্পনা শুরু হয়েছে, সুপ্রীতি, খুব ইম্পর্টেন্ট, তুমি বলেছো যে মমতা ব্যানার্জি কি কংগ্রেসে যাবেন, এমনটাই জল্পনা। কংগ্রেসে যাবেন, সহ সভাপতি পদ হয়তোবা ওনাকে দেওয়া হবে। তারপর নওগাঁও সিট, রাজ্যসভার সিট যেটা খালি হয়েছে, সেটাতে নাকি সুস্মিতা দেবকে দেওয়া হবে, সেটাও একটি বড় কথা। না বাই ইলেকশন আবার এমপি লোকসভার সিট নিয়ে হবে,
বরাক ভ্যালিতে, সেটাও একটি দেখার কথা। অনেকটি কিন্তু তার মানে জল্পনা অনেক কল্পনা জল্পনায় অনেক ঘুরছে দূর। রাজনীতির ময়দানে বিক্রম। একদিকে যেরকম বাংলা, অন্যদিকে অসম, দুটো রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির ময়দানে এখন সমীকরণটা মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। আমি আপাতত তোমাকে ধন্যবাদ দেব এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাকে আবারও যেহেতু পরবর্তী খবরে যেতে হবে, তাই তার আগে যেহেতু সুস্মিতা দেবের খবরে নজর রাখছিলাম, সেখানে লক্ষ্য করা গেছে যে তার এই যে ত্যাগ, সমস্ত কিছু থেকে তিনি বেরিয়ে এলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। জল্পনা অনেক কিছু দুই রাজ্যে। এবার একটু গুয়াহাটিতে ফিরে আসবো, যেখানে রয়েছে আগামী দিনে অর্থাৎ 22 জুন থেকে চলতি মাসে অম্বুবাচীর মহাযোগ শুরু হতে চলেছে। অম্বুবাচী আর এই পবিত্র তিথিকে ঘিরেই নানান রকম ভাবে যে কামাখ্যা মন্দির সেজে উঠছে, আধ্যাত্মিক আবহে মেতে উঠছে সমগ্র কামাখ্যা ধাম, সেটা একেবারে পরিষ্কার। আমাদের প্রতিনিধি তন্ময় সকাল থেকে সেখানে ছিলেন এবং সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক সমস্ত মানুষজনের সাথে কথা বললেন। নীলাচল পাহাড়ের প্রস্তুতি ঠিক কত দূর রয়েছে তন্ময় তুলে ধরবে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শক্তিপীঠ কামাখ্যা ধামে শুরু হচ্ছে অম্বুবাচী মহাযোগ। এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি কামাখ্যা ধামের জুনা আখাড়া। প্রত্যেক বছর এই জুনা আখাড়ায় দেখা যায় যে বিভিন্ন প্রান্তের দিকে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দিকে সাধু সন্তরা এসে এখানে এই জুনা আখাড়ায় ওনারা আশ্রয় নেয়। আর আজকেও কিন্তু আমরা একই ছবি দেখছি। অম্বুবাচীর আগে এখানে কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন। আমি যদি কিছু বলতে চাই, কথা জিজ্ঞেস করতে চাই, আপ কাহা সে আয়ে? हम कश्मीर से आए हैं, रियासी थानपाल। कश्मीर से आए? हाँ, कश्मीर से जी थानपाल, यानी कि जम्मू से 120 किलोमीटर आगे। हाँ, हाँ, शिव गुफा है और आगे जो है सरबता नदी बहती है वहाँ पर। और वहाँ कितने साल से आप यहाँ रहे? कहाँ है? यहाँ तो मैं अभी जो है कुछ साल के हैं, दूसरी बार भी आए हैं। ठीक है, मैं थोड़ा महाराज से पूछना चाहता हूँ, कितने और आने संत बाकी है? जय माँ कामाख्या, ओम नमो नारायण। ऐसा है प्रतिवर्ष भ्रांति, इस बार भी अम्बुबासी आ ही गया वो 2-4, मतलब समझ रहे आप। तो इसमें संख्या तो गणती के हिसाब से नहीं बोल पाएंगे, लेकिन हजारों संख्या में आ रहे साधु संत, प्रतिवर्ष भी आते ही है। इस बार और थोड़ा सा ज्यादा आएंगे, ये आशा संख्या है हमारा ऊपर। जो खबर आया हुआ है, रूम आदि बुक हो रहे, जगह जगह उनसे फोन आ रहे। हाँ, सभी प्रांतों से फोन आ रहे संतों का कि हम आ रहे इस बार। ऐसा इस तरह का कोई संख्या का कोई निमित्त नहीं है, लेकिन हजारों संख्या में आ रहे। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতার থেকে, দুর্গাপুর থেকে। প্রত্যেক বছরই আসেন? আমি তো এখানে এসছি তো 11 বছর ধরে আসছি। তো আমি যখন সাধু হচ্ছি তারপর থেকে আমি এখানে আসা শুরু করছি। এখানে দেখছি যে অনেক দূর দূর থেকে যে 10 নামী জুনা আখড়া নাগা সন্ন্যাসী, গোপার থেকেও আসছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অনেক জায়গা থেকে, উজ্জয়ন। ফুলের মধ্যে আপনার এই আংটিটার, এটার কি মহত্ব আছে? এই আংটি কিছু লোকের সমস্যার কারণে এটি দিয়ে যায় উজ্জের, যে যদি কিছু আমরা ওদের স্বরূপে দেখা যায় তাহলে বললে ওদের দিয়ে যায়। দেওয়ার পর দিয়ে এই আংটি আমরা জটাতে লাগাই, মা গঙ্গার জটায়। ভোলেনাথ মাথায় জটায় নিয়ে রাখে গঙ্গায়, এই গঙ্গায় আমরা রাখি যেন শান্ত থাকে ওদের শরীর, যেন রোগ থেকে মুক্তি পায়। এর জন্য ওরা এই আংটিগুলো দিয়ে যায়। নিশ্চয়ই। বাবা, আপ কাহা সে আয়ে? हम तो यहाँ का ही है, ये आखड़ा का ही है। আমরা দেখছিলাম কামাখ্যা মন্দিরের সেখানে সাধুরাজের ভিড় জমিয়েছেন। সবকিছু নিয়ে অম্বুবাচীর খবর তুলে ধরছিল তন্ময় আমাদের সাথে। আজকে মহানগর টপে 4 শহরের খবর দেখালাম, 4 শহরের 4 গুরুত্বপূর্ণ খবর। তবে প্রত্যেকদিন মহানগর টপে থাকবে প্রতিটা শহরের গুরুত্বপূর্ণ খবর রোজ সন্ধ্যে 6টায়। শেষ করছি এখানেই মহানগর টপ।